বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সীমান্তে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল ভারতের বিএসএফ। কুমিল্লা সীমান্তে কামাল হোসেন ৩২ নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর তার মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত রাত ৮টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামাল ওই উপজেলার পূর্ব জোরকানন ইউনিয়নের কুরিয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। এরপর জানিয়ে দিব, মধ্যরাতে জাতীয় পার্টিকে নিয়ে সার্জিসের স্ট্যাটাস। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে সংলাপে ডেকেছে। এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। তারা বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর। তাদেরকে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার সংলাপে ডাকতে পারবে না। এবারে জানাবো, সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি, সদস্য হিসেবে আছেন যারা। জানাবো, সচিবদের ২৫ দিক নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের ২৫টি দিক নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। জানাবো, শেখ হাসিনা ভারতেই আছেন। চ্যানেল 24কে জানালেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, সাবেক মেয়র ফজলে নূর তাপসের ব্যাংক হিসাব জব্দ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তার স্ত্রী আফরিন তাপস, শিউলি, ছেলে শেখ ফজলে নাশওয়ান এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে দিক নির্দেশনা পাঠিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সীমান্তে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ। কুমিল্লার সীমান্তে কামাল হোসেন ৩২ নামে এক যুবককে গুলি করে হত্যা করে তার মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। সোমবার ৭ই অক্টোবর রাত ৮টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পাহাড়পুর সীমান্তে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামাল ওই উপজেলার পূর্ব জোরকানন ইউনিয়নের কুরিয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্ত কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন কামাল। বিএসএফ এর গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়। বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট মোহাম্মদ ইফতেখার হোসেন বলেছেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত কামাল ভারতীয় সীমান্তের ২৫ গজের ভেতরে গিয়েছিলেন এবং বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার পর পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ ফিরে আনা হবে। সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা শুনেছি, আমরা খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব। এ বিষয়ে এতটুকুই তথ্য ছিল আমাদের কাছে। সে ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে গুলি করে হত্যা করে তারপর বিএসএফ এর সদস্যরা লাশ নিয়ে গেছে ভারতে। মধ্যরাতে জাতীয় পার্টি নিয়ে সার্জিসের স্ট্যাটাস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ প্রসঙ্গে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সোমবার ৭ই অক্টোবর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টদের দালালকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে। এছাড়াও জাতীয় পার্টি সংলাপে আমন্ত্রণ জানালে কঠোর বিরোধিতা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। হাসনাত তার পোস্টে লিখেছেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলো, আর সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব। উল্লেখ্য, দেশের গণতন্ত্র ধ্বংস করতে জাতীয় পার্টি সহযোগিতা করেছে বলে
জানা গেছে, বিগত জালিম সরকারের সাথে দালালি করে দেশকে ধ্বংস করার কারিগর ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টির কারণে দেশে সহযোগিতা পেয়েছে আওয়ামী লীগ সরকার। বিগত নির্বাচনে জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগকে নামে মাত্র বিরোধী দল থেকে তারপর তাদেরকে নির্বাচনে জেতার সুযোগ করে দিয়েছে। তাই এই দালাল দলকে প্রতিহত করুন। সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি। হিসেবে আছেন যারা অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে আনুষ্ঠানিকভাবে সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ সচিব। এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত ৬টি কমিশন গঠন করে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। অর্থাৎ আজ থেকে প্রধান উপদেষ্টা পুরোদমে সরকার পরিচালনা শুরু করলেন। সোমবার ৭ই অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এরপর সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে তার ৮ জন সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম.এ মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক মানবাধিকার কর্মী মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ ও শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন মোহাম্মদ মাহফুজ আলম। এই কমিশন ৯০ দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনের কার্যালয় সরকার নির্ধারণ করবে। কমিশনের প্রধান এবং সদস্যরা সরকার নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন বা সম্মানীয় সুযোগ সুবিধা পাবেন। তবে কেউ অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ সুবিধা গ্রহণ করতে না চাইলে তা প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই কমিশনকে সাচিবিক সহায়তা দেবে। এর আগে গত ১১ই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান, দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ৬টি কমিশন নিয়ে গঠনের কথা বলেন। পরে গত বৃহস্পতিবার সংবিধানে সংস্করণ কমিশন বাদে বাকি ৫টি কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে। এর মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান, দুর্নীতি দমন কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, জনপ্রশাসনের সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল মুইত চৌধুরী। সচিবদের ২৫ নির্দেশনা প্রধান উপদেষ্টার। বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের ২৫টি নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দেয়া এসব নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিব ও সিনিয়র সচিবদের কাছে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে গত ৪ সেপ্টেম্বর সচিব সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি সিনিয়র সচিবদের উদ্দেশ্যে এই দিক নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে কিছু দিক নির্দেশনা হল, ছাত্র জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে প্রধান উপদেষ্টার দেয়া মার্চিং অর্ডার অনুসরণ করতে হবে। ২. সৃষ্টশীল নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় বিভাগকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা, একই সঙ্গে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য সময় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে। সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিতে হবে। বিবেক ও ন্যায়বোধ উজ্জীবিত করে সবাইকে স্ব-স্ব-ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য গদবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তা সংস্কার করতে হবে। দুর্নীতি মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণকে সর্বোচ্চ সন্তুষ্টি দিয়ে তাদের সহায়তা করতে হবে। বাজেটে স্বচ্ছতা এবং জবাবদিহিতা পেশ করতে হবে। সরকারি ক্রয়ে যথার্থ সহযোগিতা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিবন্ধকতা দূর করতে হবে। ৯. বাংলাদেশকে নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের সাথে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে। ১০. নিজের কৃতকর্মের দায়িত্ববোধ এবং সংবেদনশীলতা বজায় রাখতে হবে। সেবা প্রার্থীদের কেউ যেন কোনরূপ ভোগান্তিতে না পড়ে বা বৈষম্যের শিকার না হয়
সে ব্যাপারে তথ্য নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ব্যবস্থা করতে হবে। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে অগ্রাধিকারের ভিত্তিতে কার্যক্রম নিতে হবে। জরুরি ভিত্তিতে সরবরাহ নিশ্চিত করে তা অব্যাহত রাখতে হবে। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারকে জনবান্ধব সরকারে পরিণত করতে হবে। মানব সম্পদের উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে হবে। বিদ্যুৎ উৎপাদন সরবরাহ সঞ্চালন যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা পরিবেশ বজায় রাখতে হবে। গ্যাসের দেশীয় উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। খাদ্য সংগ্রহ মজুত বাড়াতে হবে। আমদানি নির্ভরতা কমাতে হবে। ভোগ্যপণ্যের বাজার নিয়মিত তদারকি করতে হবে। শিল্প উৎপাদন যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে এবং ২৫ আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।